আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আমাদের কোর্সের সিলেবাস অংশটা শেষ করে ফেলছি। এখন একটা বিষয় আপনাদেরকে আমি বারবার বলছি, সেটা হলো যে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আছে কিন্তু কেমন। ঢাকা ইউনিভার্সিটির প্রচুর প্রশ্ন আছে, শোনা যাচ্ছে কিনা? ঢাকা ইউনিভার্সিটির প্রচুর প্রশ্ন আছে দেখবেন। ওই প্রশ্নগুলা বাংলা এবং ইংরেজি ভার্সন, দুইটা ভার্সন দেওয়া আছে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি একটু ভয়টা কাটাইতে চান তাইলে ওই জায়গা থেকে একটু আহ, দুইটা পার্টে দেখবেন কেমন। মানে 10 বছরের প্রশ্নগুলো একবারে দেখে ফেলেন, যেগুলো সিলেবাসে নাই ওগুলা ছাড়া বাকিগুলো একটু দেখে ফেলেন, তাহলে আপনার বাংলা ইংরেজি যে সমস্যাটা এটা বিতিটা কেটে যাবে। আর ওখানে দুইটা পার্ট আপনার কভার হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং দুইটা পার্টে প্রায় কভার হয়ে যাবে, ম্যাথ অংশটা আর কি। তো এই জন্য আপনারা এই কাজটা করার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভয় কাটবে। আর ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বেসিক্যালি একটা বই ফলো করে, সেটা হচ্ছে আমরা জানি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কেমন। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য যে বইটা ফলো করে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কেমন। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মূলত ওই যে কাইসু কিবিলের যে বইটা আর কি, ওই বইটা ফলো করে। তো আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু এমসিকিউ দেওয়া আছে আর কি, 15টা করে এমসিকিউ দেওয়া আছে। তো আজকে আমরা ওই জায়গা থেকে একটু আলোচনা করব। আপনাদের ইংলিশে বৃত্তি কাটবে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে যে প্রশ্নগুলা এখানে দেওয়া আছে এই সবগুলাই কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে কেমন, এবং আরো আরো ডিপের প্রশ্ন আলোচনা হয়েছে। তো এই জন্য ভয়ের কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। তো আপনারা আপনাদের জন্য একটাই কথা, আপনারা যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো পড়লেই হবে এখন। পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো আপনারা একটু খেয়াল করে কষ্ট করে ইংলিশ ভার্সনটা অবশ্যই একটু দেখবেন। র্যাপস আছে, অ্যাবাকাস আছে, এরকম কয়টা বই আছে। আমি র্যাপসের কথা বলছি, ওখানে যে কোনো একটা বই থেকে আপনি 10 বছর প্রশ্ন একটানে বসে দেখে ফেললে হবে আর কি কেমন। এখন আমরা আলাপ করব কি নিয়ে, এটা হইলো যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আমার আপনার কাছে বইটা আছে 9th এডিশন কেমন। আপনাদের হাতে যারা ইউনিভার্সিটি পড়াশোনা আমরা যেহেতু এখানে করে আসছি সবাই মোটামুটি বইটার সাথে পরিচিতই কেমন, যেহেতু ফার্স্ট ইয়ার এই বইটা সকল ইউনিভার্সিটিতে এই বইটা পড়ায়। আহ, ওয়াইগেন কাইসুকি মিলের কেমন অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই বইটার মধ্যে কিছু এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে, এবং খুব সহজ এমসিকিউ কেমন। তাহলে আমরা একটু দেখি কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্টেপ ইন দ্য অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং প্রক্রিয়ার অংশ বা অ্যাকাউন্টিং ধাপের অংশ নয় কোনটি। তা আমরা অ্যাকাউন্টিং এ প্রথম ক্লাস যেটা নিয়েছিলাম, যে অ্যাকাউন্টিং আমরা বলছি যে তিনটা কাজ: লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এই তিনটা কাজ হলো অ্যাকাউন্টিং এর প্রসেসের মধ্যে কেমন। এই নম্বরে আইডেন্টিফাইং মানে লেনদেন চিহ্নিতকরণ, রেকর্ডিং মানে লেনদেন লিপিবদ্ধকরণ, কমিউনিকেশন মানে যোগাযোগ করা কেমন। তো এই তিনটা কাজ হলো অ্যাকাউন্টিং এর। আর বি নম্বর যে কাজটা আছে ভেরিফিকেশন, ভেরিফিকেশন মানে যাচাই করা কেমন। আর যাচাই করা মানে হলো যে আমরা যে হিসাবটা করছি এটা সঠিকভাবে করা হয়েছে কিনা এটা যাচাই করা। তো এটা অ্যাকাউন্টিং এর কাজ না, এটা হচ্ছে অডিটিং এর কাজ কেমন। ভেরিফিকেশন ইজ দ্য অ্যাক্ট অফ অডিটিং, এটা বেসিক্যালি অডিটের কাজ, বা, হিসাবের কাজ না, অ্যাকাউন্টিং এর কাজ না। তাহলে উত্তর বি বলছে ইজ নট স্টেপ। স্টেপ নয় কোনটি, তাহলে ভেরিফিকেশন কেমন। তো এরকম অন্তত 20টা প্রশ্ন আছে আপনার ইয়েতে। আমরা যে বই পড়েছি সেটা হলো হিসাব বিচিত্রা কেমন। আরো বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধাপে আরো টাফ টাফ প্রশ্ন আছে কেমন। তো এখানে আমি জাস্ট আপনাদের ইংলিশটা দেখাচ্ছি আর কি, যে ইংলিশটা কি জিনিস এটা দেখানো যায়, আর বেশি কিছু না। বাকি আপনারা যেগুলো পড়ছেন ওগুলো প্র্যাকটিস করলে হবে, কোনো ভয়ের কারণ নেই কেমন। আচ্ছা, এরপরে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন ইজ ইনকারেক্ট কেমন। ইনকারেক্ট মানে কি? এই প্রশ্নগুলো আসলে একটু ভেজাল কেমন। কারেক্ট মানে সঠিক, আর ইনকারেক্ট মানে সঠিক নয়। কি সঠিক নয়? ইউজার্স অফ অ্যাকাউন্টিং কেমন, মানে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী সম্পর্কে নিচে কোন তথ্যটি সঠিক নয়। তাহলে ম্যানেজমেন্ট ইজ অ্যান ইন্টারনাল ইউজার, ঠিক আছে। ট্যাক্সিং অথরিটি অথবা এনবিআর বলা হয় কেমন, এক্সটার্নাল ইউজার, ঠিকই আছে। তারপরে ক্রেডিটর্স যারা আছে তারাও এক্সটার্নাল, ঠিক আছে। রেগুলেটরি অথরিটিস তারা ইন্টার্ন না, প্রশ্নই আসে না, তারাও এক্সটার্নাল কেমন। তাহলে রেগুলেটরি অথরিটিস তারা কি করে, তারা মূলত এটা একটা ইনফরমেশন দেখে, এবং তারা ইন্টারনাল তো user যারা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তারা হচ্ছে ইন্টারনাল কেমন। তার মানে এটা প্রশ্নই আসে না, এটা হচ্ছে ইন্টারনাল হবে না আর কি, এটাই ভুল কেমন। এরপরে আছে তো এইরকম আপনাদের যে আমরা ইয়েটা পড়াইছিলাম, ইন্টারনাল এক্সটার্নাল, অভ্যন্তরীণ এবং বহিস্থ, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আপনার আসবে কেমন। ইন্টারনাল ব্যবহারকারী, অভ্যন্তরীণ বা বহিস্থ ব্যবহারকারী।
তো এখানে আপনাদের দেখবেন যে আপনি যে বইটা আপনার হাতে আছে এখানে অন্তত 30টা প্রশ্ন আছে বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো এইখান থেকে আর বেশি, এখানে কিন্তু একটা প্রশ্ন দিচ্ছে তারা। জাস্ট এগুলো একটা স্যাম্পল, বাস ইংলিশে দেওয়া আর কিছু না আর কি। এরপর দেখেন দা কস্ট প্রিন্সিপাল স্টেটস দ্যাট, কস্ট প্রিন্সিপাল কি বলা, কি বর্ণনা করে, স্টেটস মানে বর্ণনা করা, কেমন কি ব্যাখ্যা করে। তো আমরা বলছি কস্ট প্রিন্সিপাল সম্পত্তিকে লিখতে হয় তার ক্রয় মূল্যে, কেমন কস্ট প্রাইস লিখতে হয়। এটা কস্ট প্রিন্সিপাল, একটা নাম হচ্ছে হিস্টোরিক্যাল, ঐতিহাসিক ক্রয় মূল্যনীতি, হিস্টোরিক্যাল কস্ট প্রাইস প্রিন্সিপাল, কেমন। এইখানে বলা আছে যে একটা সম্পত্তি যখন কিনা হয় তার ক্রয় মূল্য লিপিবদ্ধ করতে হবে। তো এখানে দেখেন বলা আছে অ্যাসেট শুড বি রেকর্ডেড, অ্যাসেট লেখা শুড বি রেকর্ডেড মানে কি, লিপিবদ্ধ করা উচিত। রেকর্ড শুড বি মানে উচিত, কেমন। এট দেয়ার কস্ট মানে ক্রয় মূল্যে, কেমন এট দেয়ার কস্ট, এটাই হলো কস্ট প্রিন্সিপালের মূল বক্তব্য, কেমন। আচ্ছা, এখানে আরো কতগুলো কথা আছে, পুজুং বাজুং, এগুলো আমার দরকার নাই। তাহলে অ্যাকর্ডিং টু কস্ট প্রিন্সিপাল অ্যাসেট মাস্ট বি রেকর্ডেড ইন দেয়ার কস্ট প্রাইস, ক্রয় মূল্যে আমরা এতে দেখাই। এরপরে আছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট বেসিক অ্যাজাম্পশন ইজ কারেক্ট, হ্যাঁ সরি, ইনকারেক্ট না, কারেক্ট। বলছে কি সম্পর্কে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট অ্যাবাউট বেসিক অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন আমরা বলছি যে আমরা হিসাব বিজ্ঞানের যে গ্যাপ পড়াইছিলাম, কেমন। অ্যাকাউন্টিং প্রিন্সিপালের মধ্যে আমরা বলছি চারটা অ্যাজাম্পশন আছে, চারটা নীতিমালা আছে, দুইটা কনস্ট্রেন্ট আছে। আপনার ওই চ্যাপ্টারটা হিসাব বিজ্ঞান নীতিমালা, আমি একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। হিসাব বিজ্ঞান নীতিমালা আপনাদেরকে ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। আমি আপনাদের গতকালকে বলছি যে চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বেশি বেশি আছে, আপনি হিসাব বিজ্ঞান খুলে দেখবেন, ওইটাকে আপনি গুরুত্ব দিয়ে পড়বেন। এখন এখানে বলছে বেসিক অ্যাজাম্পশন কি, ইজ কারেক্ট। আচ্ছা, বেসিক অ্যাজাম্পশন বলা আছে যে দা ইকোনমিক এন্টিটিস একটা অ্যাজাম্পশন, কেমন। ইকোনমিক এন্টিটি আমরা জানি যে ব্যবসায়িক সত্তা, ইকোনমিক এন্টিটি বা বিজনেস এন্টিটি বলে এটাকে। ব্যবসায়িক সত্তার মূল কথা হচ্ছে যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান মালিক থেকে আলাদা, কেমন, এবং ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে পরিচালনা করতে পারবে। তাহলে ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন স্টেটস মানে বর্ণনা করে দ্যাট দেয়ার শুড বি এ পার্টিকুলার ইউনিট অফ এ অ্যাকাউন্টেবিলিটি, যে তাদের আলাদা একটা দায়বদ্ধতা থাকে, কেমন, যেহেতু তারা আলাদা তাদের দায়বদ্ধতা আলাদা আর কি, কেমন। এখানে এটাই বলা আছে বেসিক অ্যাজাম্পশন আর ডিফারেন্ট ফ্রম অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, accounting principles are generally accepted and universally practiced while basic assumption provide foundation of their for the, এখানে এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই। আচ্ছা, এরপরে আছে একই প্রশ্ন ওখান থেকে আসছে দ্য থ্রি টাইপস অফ বিজনেস এন্টিটিস। আমরা বলছি বিজনেস এন্টিটি মানে হচ্ছে ব্যবসায়িক সত্তা, কেমন। ব্যবসায়িক সত্তা হলো যে আমরা বলছি যে এখানে মূল বিষয় হলো যে একটা ব্যবসা প্রতিষ্ঠান মালিক থেকে আলাদা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান আলাদা, মালিক আলাদা, এটা হচ্ছে মূল বিষয়টা। এখন ব্যবসা প্রতিষ্ঠান নিজ নামে পরিচালিত হইতে পারবে। এখন ব্যবসা আমরা জানি তিন রকম ব্যবসা আছে, এক হচ্ছে এক মালিকানা মানে প্রোপাইটারশিপ বিজনেস, এরপরে অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ বিজনেস, এরপরে কোম্পানি মানে কর্পোরেশন, কেমন। তাহলে এখানে বলছে যে দা থ্রি টাইপস অফ বিজনেস এন্টিটিস বলতে কি বোঝায়, সেটা হচ্ছে একটা হচ্ছে এক মালিকানা প্রোপাইটারশিপ, অংশীদারি মানে পার্টনারশিপ, আর কর্পোরেশন মানে কোম্পানিগুলো আর কি, কেমন। এরপর বিজনেস এন্টিটি ডিপেন্ডস অন নাম্বার অফ ওনারশিপ, কেমন। এটা ওনারশিপের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এখানে আরগুলো যে ওয়াজ ফিনান্সিয়াল ম্যানুফ্যাকচারিং, না এটা হবে না। প্রোপাইটারশিপ, পার্টনারশিপ, লার্জ, এই তিন নাম্বারটা হচ্ছে না, কেমন। এখানে দেওয়া আছে প্রোপাইটারশিপ আর স্মল বিজনেস দেওয়া আছে, স্মল বিজনেসটা এক মালিকানায় হইতে পারে, কেমন। আচ্ছা, এরপরে বলছে নেট ইনকাম উইল রেজাল্ট ডিউরিং টাইম পিরিয়ড হয়, নেট ইনকাম কখন হয়। আমরা বলছি যখন আমাদের আয় বেশি হয় আর ব্যয় কম হয় তখন নেট ইনকাম হয়। ধরুন আমাদের আয় হইলো 120 টাকা, ব্যয় হলো 100 টাকা, তাহলে আমাদের নেট ইনকাম হলো 20 টাকা, কেমন। অর্থাৎ আমরা নেট ইনকাম বাড়ি করি কিভাবে, আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করি তখন নেট ইনকাম ইকুয়াল টু রেভিনিউ মাইনাস এক্সপেন্স, অর্থাৎ আয় থেকে আমরা ব্যয় বিয়োগ করে দিই, কেমন। আয় থেকে ব্যয় বিয়োগ করে দিলে যদি আয়টা বড় হয় ব্যয়টা ছোট হয় তাহলে নেট ইনকাম। আর যদি আয় আয় ছোট হয় ব্যয় বড় হয় তাহলে নেট নেট ইনকাম না হয় নেট লস হয় আর কি, কেমন। তার মানে এখানে নেট ইনকাম হইতে হইলে মূল কথা হচ্ছে রেভিনিউ বড় হইতে হবে, কেমন। রেভিনিউ এক্সিড, এক্সিড মানে বেশি হতে হবে এক্সপেন্স, অর্থাৎ এক্সপেন্স থেকে রেভিনিউটা বড়। এখানে এই কথায় বলা আছে দেখেন, রেভিনিউ এক্সিড এক্সপেন্সেস, অর্থাৎ রেভিনিউ বড় হবে কার থেকে, ব্যয় থেকে, এটা হচ্ছে মূল বিষয়। অ্যাসেট এক্সেড, এটা অ্যাসেট লাইবিলিটির সাথে সম্পর্কিত নয়, কেমন। এই দুইটা এমনি বাদ। আর তারপর এক্সপেন্স এক্সেড রেভিনিউ, এটা হচ্ছে লস। সি নাম্বারে যদি বলে এক্সপেন্সটা যদি বড় হয় তাহলে হবে লস। দিতে বলা আছে রেভিনিউটা বড়, তার মানে নেট ইনকাম হইতে হলে রেভিনিউ বড় হইতে হবে এই। এরপরে আসেন 7 নম্বরে বলছে যে পারফর্মিং সার্ভিস অন অ্যাকাউন্ট, পারফর্ম মানে সম্পাদন করা, সার্ভিস অন অ্যাকাউন্ট মানে বাকিতে সেবা প্রদান করা হয়েছে। এটার মূল বিষয় হচ্ছে দ্বারে সেবা প্রদান, কেমন। আমি পাশে লিখে রাখছি দ্বারে সেবা প্রদান। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, অন অ্যাকাউন্ট। উইল হ্যাভ দ্য ফলোইং ডিফেক্টস ইন দ্য কম্পোনেন্টস অফ দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। আচ্ছা, যদি দ্বারে সেবা প্রদান করা হয়, আচ্ছা দ্বারে সেবা প্রদান করার আগে নগদ নগদ সেবাটা বুঝেন।
আমরা যদি নগদের সেবা প্রদান করি তাহলে কি হয়, নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, কেমন? অথবা আমি সহজ করে যদি বলি নগদে বিক্রয় করা হলো, তাহলে কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা যে কথা। আচ্ছা, এবার যদি বাকিতে বিক্রয় বলি, বাকিতে বিক্রয় করা হলো, তাহলে কি হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে বিক্রয় যে কথা, বাকিতে সেবা প্রদান একই কথা। যাবে হবে কি বলে, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, কেমন? অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এর ফলে কি হয়, যদি আমরা বাকিতে সেবা প্রদান করি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক নামক একটা সম্পত্তি বৃদ্ধি পাবে, এবং সেবা আয় নামক একটা আয় বৃদ্ধি পাবে। কিন্তু এখানে আয় নাই, আছে ওনার সিকিউরিটি। আমরা বলছি যদি আয় বৃদ্ধি পায়, আলটিমেট আমাদের মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, কেমন? এই জন্য এখানে মূল বিষয় হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে। যেহেতু আয় বলা নাই, আয় বৃদ্ধি পেলে পরোক্ষভাবে আমাদের মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি পায়, কেমন? তার মানে অ্যাসেটস বৃদ্ধি, ইনক্রিজ অ্যাসেটস অ্যান্ড ইনক্রিজ ওনার সিকিউরিটি। এখানে বলা আছে যে সার্ভিস অন অ্যাকাউন্টস, অর্থাৎ দ্বারের সেবা প্রদান করলে এর ইফেক্টটা কি হবে। হ্যাঁ, ইফেক্টটা কি হবে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনে। তো বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি হবে, সম্পত্তি বৃদ্ধি পাবে, ইনক্রিজ অ্যাসেটস, এবং ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে, কেমন? যদি এখানে যদি ওনার সিকিউরিটি না দিয়ে ইনকাম দেয়, কেমন? সেটাও সঠিক, ইনক্রিজ ইনকাম। এখানে ব্যাখ্যা এটাই বলা আছে, দেখেন তাই। আচ্ছা, এখন কি বলছে এখানে, অ্যাজ ডিসেম্বর 31 ডিসেম্বর 2000, এটা মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আসছে, কেমন? অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে এরকম অনেকগুলো টার্ম আমরা আলোচনা করছি। ওখানেও অ্যাকাউন্টিং ইকুয়েশনটা বা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ যে চ্যাপ্টারটা আছে আপনাদের বইতে, ওখানে কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস আছে, কেমন? ওগুলো পড়লেই হবে, আর লাগবে না, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, December 31, 2010, কেমন? কোম্পানি হ্যাজ অ্যাসেটস ছিল $3,500 অ্যান্ড ওনার সিকিউরিটি ছিল $2,000, কেমন? হোয়াট আর দ্য লাইবিলিটিস কোম্পানি অ্যাজ এ ডিসেম্বর এত 2000 সালে, তাহলে আমাদের অ্যাসেট ছিল 3,500, লাইবিলিটিস 2,000, তাহলে সরি, ওনার সিকিউরিটি ছিল 2,000। তাহলে ডিফারেন্স কত, 3,500 থেকে 2,000 বাদ দিলে থেকে 1500, উত্তর 1500 আর কি, কেমন? উত্তর হলো এ, 1500 টাকা। অর্থাৎ আমরা জানি হিসাব সমীকরণে অ্যাসেট সিকিউরিটি, লাইব্রেরিজ লাইব্রেরিজ প্লাস ওনার সিকিউরিটি। তো অ্যাসেটস যা হবে এই দুইটা যোগফল তাই হবে। এখানে অ্যাসেটস বলা আছে 3,500, ওনার সিকিউরিটি দেওয়া আছে 2,000, আর দরকার 1,500, উত্তর 1,500 আর কি, এতে উত্তর 1,500 এ। সহজ, কেমন? তো ইংলিশ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একই হিসাব, কেমন? আচ্ছা, এরপরে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রেকর্ডেড ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস ইজ নট, রেকর্ড করা হয় না ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস। কি বলছে, অ্যান এমপ্লয়ি ইজ টার্মিনেটেড। টার্মিনেটেড মানে কি, কি মরে গেছে না অবসর নিছে, শেষ হয়ে গেছে, কেমন? তাহলে মারা গেছে বা চাকরি শেষ করছে, কেমন? আচ্ছা, সমাপ্ত হয়ে গেছে, টার্মিনেট মানে সমাপ্ত হয়েছে আর কি সে। তাহলে এখানে কি বলছে, এমপ্লয়ি টার্মিনেশন ইজ নট ফিনান্সিয়াল ট্রানজাকশন, যেহেতু এটা আর্থিক কোনো ঘটনা নয়। কি নুরুল ইসলাম বলেন, টার্মিনেটেড মানে কি বলতে চাচ্ছেন, কিছু মনে হচ্ছে। এমপ্লয়ি এমপ্লয়ি টার্মিনেশন, সমাপ্তি হয়ে গেছে, কি অবসর নিছে, ইজ নট ফিনান্সিয়াল ট্রানজাকশন। তাহলে কেউ চাকরিতে যোগদান করা, নিয়োগ করা, তারপরে চুক্তি করা, অর্ডার করা, ব্যক্তিগত বিষয়, এগুলো কিছু লেনদেন নয়, যার কারণে এটা রেকর্ড করার প্রশ্নই আসে না, কেমন? বাকিগুলো লেনদেন, সেগুলো লিখতে হবে আর কি। আচ্ছা, এরপরে বলছে যে ডিউরিং ড্যাশ কোম্পানি অ্যাসেটস ডিক্রিজ কত, 50,000, ইটস লাইবিলিটিস ডিক্রিজ 90,000, ওনার সিকিউরিটির কি হবে, কেমন? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আমাদের আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখে ফেলবো। আপনার পরীক্ষার মধ্যে প্রথমে এ লিখবেন, তারপর এল লিখবেন, তারপরে আপনারা যদি পরীক্ষা আসে এরকম, আপনারা লিখে ফেলবেন, কেমন? প্রথমে লিখবেন এ, এ লিখবেন সমান, তারপর লিখবেন এল, তারপর লিখবেন প্লাস, তারপর লিখবেন ই, কেমন? এভাবে লিখে ফেলবেন, লিখে মানগুলা বসায় ফেলবেন। তাহলে আমাদের এতে দেওয়া আছে -50,000, দেওয়া আছে কত, দেখেন -50,000 দেওয়া আছে। এটা বলছে অ্যাসেটস ডিক্রিজ, মানে অ্যাসেটস কমে গেছে, কেমন? লাইবিলিটিস ডিক্রিজ হয়েছে কত, 90,000, দেখেন -90,000, কেমন? এখন এই আমাদের অ্যাসেটস যা আছে এই দুইটা যোগফল তাই হবে। এখানে -50,000 আছে, এখানেও মাইনাস, আলটিমেট আমাদেরকে -50,000 করতে হবে। তো -90,000-কে -50,000 আনতে হলে এখানে +40,000 করতে হবে। কি ওনার সিকিউরিটি যদি আমরা +40,000 করে দেই, তো 90 থেকে +40 গেলে প্লাস 90 থেকে যদি +40 করে দেই, তাহলে আমাদের -50,000 চলে আসবে নাকি। এই জন্য উত্তর হবে +40, কেমন? তাহলে কি দিতে হবে, ইনক্রিজ, কেমন? দিতে হবে কি, ইনক্রিজ 40,000, কেমন? ইনক্রিজ 40,000, এটাই উত্তর, কেমন? এই হলো বিষয়টা আর কি। এরপরে আছে কি বলছে, পেমেন্টস অফ অ্যান অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে কি, মানে বাকিতে
কেনা হয়েছে, কেমন, ওটা পরিশোধ করা হয়েছে। পেমেন্টস অফ অ্যাকাউন্টস পেয়েবল এফেক্টস দ্য কম্পোনেন্টস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন। আপনার হিসাব সমীকরণ চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, কেমন। পেমেন্টস অফ অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্টস পেয়েবল কে পরিশোধ করা হয় তাহলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কেমন। এর ফলে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল একটা দায় হ্রাস পাবে, আর ক্যাশ ক্রেডিট মানে সম্পদ হ্রাস পাবে, নগদ টাকা হ্রাস পাবে। তাহলে এখানে কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল মানে এল, দায় হ্রাস পাবে, আর পেমেন্টস করার কারণে নগদ টাকা চলে যাবে, এই জন্য নগদ টাকা বা সম্পদ হ্রাস পাবে, দুইটা জিনিস হ্রাস পাবে, কেমন। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখেন, উত্তর হচ্ছে ডিক্রিজ অ্যাসেটস, অ্যাসেটস হ্রাস পাবে এবং ডিক্রিজ লাইবিলিটিস, কেমন। ডিক্রিজ ক্যাশ, আমরা আগে বলছি এই দুইটা জিনিস হ্রাস পাবে। আপনারা যাদের কাছে কাইসু বই আছে একটু উল্টে দেখেন, কিছু জিনিস চোখে পড়লে ভালো লাগতে পারে, কেমন, যাদের পড়া আছে। অন দ্য লাস্ট ডে অফ দ্য পিরিয়ড, জিম কোম্পানি কি হয়েছে, বাইশ ক্রয় করছে 900 মেশিন অন ক্রেডিট। অন ক্রেডিট মানে হচ্ছে বাকিতে, কেমন। তারা $900 মেশিন কিনছে বাকিতে। দ্য ট্রানজাকশন উইল এফেক্ট, কি হবে, তাহলে যদি মেশিন কিনে, আমরা যাবে কি হবে, মেশিন হিসাব ডেবিট আর ক্যাশ ক্রেডিট, কেমন, দুইটাই সম্পদ, একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। যদি এটা হিসাব সমীকরণ প্রভাব জানতে চাইতো তাহলে এই সম্পত্তি বৃদ্ধি, সম্পদ, ও না, এটা বাকিতে কিনছে, সরি। তাহলে একটা সম্পত্তি বৃদ্ধি আর দায় বৃদ্ধি পাবে, হ্যাঁ, যেহেতু বাকিতে কিনছে, নগদে কিনলে নগদ টাকা চলে যেত। তাহলে সম্পত্তি বৃদ্ধি, দায় বৃদ্ধি। এখন তারা হিসাব সমীকরণ না জানতে চাই যে এখানে এটা কোথায় প্রভাব পড়বে, এটা কি ইনকাম স্টেটমেন্টে প্রভাব পড়বে, অনলি শুধু ইনকাম স্টেটমেন্টে, নাকি ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটিতে, নাকি ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি এবং ব্যালেন্স শিটে, নাকি শুধু ব্যালেন্স শিটে। যেহেতু আমরা জানি এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ হচ্ছে যে আমাদের অ্যাসেট, একটা মেশিন কিনছে, মেশিন হিসাব ডেবিট, আর বাকিতে কেনার কারণে আমাদের কি হিসাব ক্রেডিট, বাকিতে কিনলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, একটা দায় বৃদ্ধি পেয়েছে, কেমন। আর আমরা জানি ব্যালেন্স শিটের মধ্যে তিনটা উপাদান যায়, একটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওই, সম্পত্তি যায়, দায় যায়, মূলধন মূলধন যায়, কেমন। ইনকাম স্টেটমেন্টে প্রশ্নই আসে না, ওখানে শুধু আয় আর ব্যয় যায়। তার মানে এখানে এখানে ইনকাম স্টেটমেন্ট আছে, সি তো ইনকাম স্টেটমেন্ট, ডি তো ইনকাম স্টেটমেন্ট, এ তো ইনকাম, তাহলে এটা বাদ, উত্তর আছে মাত্র বি, উত্তর বি, কেমন। এরপরে দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টস অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি ইজ দা, এটা একটু এখনই বললাম। আমরা জানি হিসাব সমীকরণ বলা হয় ইকুয়াল টু এল প্লাস ওই। আর ব্যালেন্স শিটের মধ্যে আমরা তিনটা জিনিস দেখাই, একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে দায় আর মালিকানা সত্ত্ব, এই দুইটা এক পাশে যায় আর অ্যাসেটস এক পাশে থাকে, কেমন। তো এটা আলটিমেট এটা ব্যালেন্স শিট হবে আর কি। ও বাবা, এটা তো আসে নাই। এরপরে পরের চ্যাপ্টার যাই আমরা। পরের চ্যাপ্টারে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট অ্যান অ্যাকাউন্ট ইজ ট্রু, বলছে কোনটা ট্রু, কেমন। নিচের বক্তব্য, স্টেটমেন্ট মানে কি, বিবৃতি বা বক্তব্য, কেমন, নিচের বক্তব্যগুলোর মধ্যে কোন অ্যাকাউন্ট হিসাবটা ট্রু। তাহলে এখানে কি লেখা আছে, an account is an individual account record of increase and decrease and specific assets, liability and owner security items। অর্থাৎ একটা সম্পত্তি বৃদ্ধি পেলে একটা সম্পত্তি হ্রাস পাবে, অথবা একটা সম্পত্তি বৃদ্ধি পেলে একটা দায় হ্রাস পাবে, অথবা একটা সম্পত্তি বৃদ্ধি একটা ওনার সিকিউরিটি হ্রাস পাবে, এরকম একটা সম্পর্ক আর কি, একটা বাড়লে একটা কমবে। এখানে রিভার্স রিলেশন, কেমন। আচ্ছা, তাইলে এরপরে বলছে যে, পড়েন দেখি এটা, সুরাইয়া পড়েন একটু, কি বলছে। স্যার ডেবিটস কোনটা হ্যাঁ, হবে? ডেবিটস বলতে কি বোঝায়, কোনটা হবে বলেন দেখি, চেক করেন। স্যার ইনক্রিজ অ্যাসেট, ডিক্রিজ লায়াবিলিটিস। এটা একদম আমাদের হিসাব সমীকরণ, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় যে সূত্রটা ওটাকে দিয়ে দিচ্ছি আর কি, কেমন। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, কেমন। আচ্ছা, কয়টা মোট ডেবিট হয় জানেন তো, তিনটা ডেবিট কি কি জানেন তো, সম্পত্তি ব্যয় আর উত্তোলন, কেমন। সম্পত্তি ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, আয় দায় মূলধন হ্রাস পেলে ডেবিট, কেমন। আচ্ছা, একই প্রশ্ন দেখেন পরেরটা কি আসছে। A revenue account is increased by credits. রেভিনিউ অ্যাকাউন্ট কি হবে, যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, কেমন, আর হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে এটা হবে কি না, এটা আমার হবে না, ইজ ইনক্রিজ বাই ডেবিট না, হবে না, ইজ ডিক্রিজ বাই ক্রেডিট না। যদি আয় হ্রাস পায় তাহলে ডেবিট হয়। তাহলে নর্মাল ব্যালেন্স ডেবিট না, নর্মাল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, দেখছেন, সহজ বিষয়। এখানে ব্যাখ্যা আছে, রেভিনিউ অ্যাকাউন্ট হ্যাজ নর্মালি ক্রেডিট ব্যালেন্স, কেমন। এরপরে কি বলছে, Accounts that normally have debit balances are assets, owner drawings, and expenses. হ্যাঁ হ্যাঁ, তিনটা আমরা বলছি ডেবিট ব্যালেন্স নর্মালি, কেমন, অ্যাসেটস মানে সম্পদ, আর উত্তোলন, ড্রয়িংস মানে উত্তোলন, আর এক্সপেন্স, এই তিনটা হলো ডেবিট ব্যালেন্স। আর ক্রেডিট ব্যালেন্স হচ্ছে আয় দায় মূলধন, কেমন। আচ্ছা, এরপরটা পড়েন। Which of the following is not part of the recording process? হ্যাঁ, রেকর্ডিং ট্রায়াল প্রসেসের মধ্যে ব্যালেন্স তৈরি করা।
ট্রায়াল ব্যালেন্স নাই। আমরা জানি রেকর্ডিং প্রসেস মানে হিসাব রক্ষণটা যেটা বলে আর কি। কেমন হিসাব রক্ষণের মধ্যে আমরা জানি তিনটা জিনিস আছে: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ বা জার্নাল, আর এটা হচ্ছে পোস্টিং বা লেজার। এটাকে পোস্টিং বলে, এটাকে লেজার বলে, এটাকে খতিয়ান বলে, কেমন ইংলিশে বলে পোস্টিং। তাহলে আমরা হিসাব রক্ষণের মধ্যে বলছি তিনটা পার্ট। আমরা যখন প্রথম ক্লাসটা নিয়েছিলাম, লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, লেনদেন খতিয়ানের স্থানান্তর, এই তিনটা হলো আমাদের রেকর্ডিং প্রসেস। কেমন এরপরে যে অংশগুলো আছে এটা হিসাব বিজ্ঞান। এই জন্য হিসাব বিজ্ঞান হলো অনেক বড়। আর লিপিবদ্ধকরণ বা রেকর্ডিং অথবা বুক কিপিং অথবা হিসাব রক্ষণ সবগুলো একই নাম। কেমন রেকর্ডিং যে কথা, হিসাব রক্ষণ একই কথা, বুকিং বুকিং একই কথা। এখানে তিনটা অংশ থাকে। তাহলে এখানে ট্রায়াল ব্যালেন্স এর মধ্যে নাই। এখানে বলা আছে অ্যানালাইজিং, জার্নালাইজিং এন্ড পোস্টিং, এই তিনটা হলো রেকর্ডিং প্রসেস। দেয়ার আর থ্রি বেসিক পার্টস অফ রেকর্ডিং। কেমন এরপর কি আছে? Which of the following statements about a journal is false? আহ যেটা মিথ্যা, কেমন ভুল, মিথ্যা বলা যাবে না, ভুল বলতে হবে। মিথ্যা একটা একটা অপবাদ তো। আপনি অসত্য বলেছেন, হ্যাঁ এটা আর কি। কেমন সংসদে কিন্তু আপনি মিথ্যা বলেছেন এটা বলা যাবে না, মাননীয় স্পিকার আপনার বক্তব্য অসত্য, আপনি অসত্য কথা বলেছেন। আচ্ছা এখন আসেন, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট জার্নাল ইজ ফলস। হ্যাঁ, জাবেদা সম্পর্কে নিচে কোন বক্তব্যটি ভুল? ইট ইজ নট এ বুক অফ অরিজিন, না, নট নট যদি না বলতে ঠিক ছিল, ইট ইজ এ বুক অফ অরিজিনালিটি, এটা ঠিক। এই নট বেদল করছে। কেমন নট বলা যাবে না, জাবেদা একটা প্রাথমিক বই। তারপরে ইট প্রোভাইডস ক্রোনোলজিক্যাল রেকর্ড, তারিখ অনুযায়ী লেখা হয়, ঠিক আছে। ইট হেল্পস টু লোকেট ইরর্স বিকজ ডেবিট এন্ড ক্রেডিট অ্যামাউন্ট, ঠিক আছে, দুই পক্ষের সমান থাকে টাকার অঙ্ক। ইট ডিসক্লোজ ইন ওয়ান প্লেস, ঠিক আছে, তাহলে এই নম্বরে ভুল। কেমন আহ তারপর কি আছে? হ্যাঁ, 10 নম্বর পরে। A ledger লেজার is a কি? collection of the entire group of accounts maintained by a company. হুম, সবগুলা ডাটাগুলো কালেকশন জাভাদা থেকে প্রত্যেকটা শিরোনামে আমরা যে সাবে, যেমন আসবাবপত্রের নামে যতগুলো হিসাব আছে, নগদের নামে যত, এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস, মানে গ্রুপ মানে এক দলীয়, এক এক জাতীয় হিসাবগুলোকে সাজিয়ে ফেলে আর কি। কেমন তারপর Posting transfers journal entries to ledger account. পোস্টিং বলতে স্থানান্তর বলে। কেমন স্থানান্তর করে কিভাবে করি আমরা? স্থানান্তর ইংলিশে ট্রান্সফার। কি ট্রান্সফার করি? জার্নাল এন্ট্রিজ টু লেজার অ্যাকাউন্ট, অর্থাৎ জাভাদা থেকে খতিয়ানে ট্রান্সফার করা হয়েছে, পোস্টিং বলে। কেমন তারপর এগুলো সবগুলো সংজ্ঞা দিয়ে রাখছে। কেমন এই জন্য আপনাদের এই মানে এখানে অত ডিফিকাল্ট প্রশ্ন না। এই জন্য ওই আপনারা ইয়ে থেকে দেখেন, এগুলো একটা জাস্ট ইংলিশটা আপনাদেরকে ভয় কাটানোর জন্য আমি একটা ক্লাস দিচ্ছি আর কি। আমাদের সিলেবাস যেটা আলোচনা হয়েছে এগুলো প্র্যাকটিস করেন এখন ভালো করে। হ্যাঁ, তারপর বলা 13 নম্বর কি আছে? A trial balance is a list of accounts with their balances at a given time. হুম, অ্যাট এ গিভেন টাইম। কেমন লিস্ট অফ অ্যাকাউন্ট, ওই যে সম্পদ আয় আয়, আমরা ট্রায়াল ম্যাচ তো করছি, বুঝতেছি। এরপর কি আছে? A trial balance will not balance if a correct journal entry is posted twice. ইজ নট ব্যালেন্স, উইল নট ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? ভারসাম্য ঠিক রাখা, মানে দুই দিক সমান হওয়া। এখন একটা জার্নাল যদি আমরা একদিকে পোস্টিং করে দিই দুইবার, টোয়াইস, তাহলে তো আর ব্যালেন্স থাকবে না। প্রশ্ন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স উইল নট ব্যালেন্স, আর ব্যালেন্স থাকবে না। কেমন উইল ব্যালেন্স মানে ব্যালেন্স থাকবে, উইল নট মানে থাকবে না। কেন থাকবে না? যদি একটা পোস্টিং আমরা দুইবার করে দিই, টোয়াইস করে দিই। আর বাকিগুলো ঠিক আছে, এগুলো পড়লে দেখবেন বুঝবেন যে যদি পার্সেস অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, যদি বাকি যে সাপ্লাইজ ক্রয় করা হয়, তাহলে ডেবিট সাপ্লাইজ ক্রেডিট ক্যাশ, ঠিকই আছে। কেমন আর তারপর এগুলো দেখবেন যে ঠিকই আছে। তারপরে চ্যাপ্টারে কি আছে? আচ্ছা, ডিসক্রাইব দ্য পার্টস অফ টি অ্যাকাউন্ট। টি অ্যাকাউন্ট আমরা বলছি যে হিসাবের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে টাইটেল বা শিরোনাম, একটা ডেবিট সাইড অথবা লেফট সাইড বলে, আর একটা ক্রেডিট সাইড অথবা রাইট সাইড বলে। কেমন এগুলা বেসিক্যালি আলোচনা, যাদের থিওরি পরীক্ষা যেত তাদের লাগতো। আচ্ছা, টাইম পিরিয়ড অ্যাজাম্পশন স্টেটেড, মানে কি বলেন তো? এটা কি হবে? টাইম পিরিয়ড অ্যাজাম্পশন হলো যে আমরা বলছি যে কাল্পনিক ভাবে আমরা হিসাব কালকে ভাগ করে নিতে হয়। 3 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, 12 মাস হইতে পারে। কেমন তাহলে দ্য ইকোনমিক লাইফ, অর্থনৈতিক লাইফ অফ এ বিজনেস, একটা ব্যবসায়ের, ক্যান বি ডিভাইডেড ইন্টু আর্টিফিশিয়াল টাইম পিরিয়ড। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম ভাবে। কেমন মানে একটা প্রতিষ্ঠানের হিসাব আমরা কখন প্রস্তুত করবো এটা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিবে, আমি সিদ্ধান্ত নিতে পারবো না। কেমন সেখানে বলা আছে যে তারা কৃত্রিম ভাবে একটা আর্থিক বছর তারা মানে টাইম পিরিয়ড ঠিক করে নিবে। তাদের পিরিয়ড 3 মাস হইতে পারে, 1 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে। আচ্ছা তারপর এই যে এটা পড়েন দেখি কি বলছে। One of the following statements about the accrual basis of accounting is false. ফলস বলছে এখানে একটা স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্ট হিসেবে বক্তব্য বা বিবৃতি। কেমন অ্যাবাউট দ্য অ্যাক্রুয়াল বেসিস, কার সম্পর্কে? অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং,
বকেয়া ভিত্তি সম্পর্কে একটা ভুল ভুল বক্তব্য আছে, কেমন? ফলস মানে কি, ভুল বক্তব্য আছে। দ্য স্টেটমেন্ট ইজ, সেই বক্তব্যটা কোনটা সেটা বলা আছে। আমরা বকেয়া ভিত্তিতে হিসাব বিজ্ঞান গুলো বলা হয়েছে যে আয় অর্জিত হয়েছে তাকে আমরা লিপিবদ্ধ করব, ব্যয় সংগঠিত হয়েছে যদিও টাকা পরিশোধ করা হয়নি তাকেও লিপিবদ্ধ করবো। অর্থাৎ বকেয়া ভিত্তি হিসাব বিজ্ঞান নগদে বিশ্বাসী না, বকেয়ার ভিত্তিতে বিশ্বাসী। যদি কেউ বলে যে আয় অর্জিত হয়েছে কিন্তু টাকা এখনো পাওয়া যায়নি, তাও আমরা লিখবো। ব্যয় সংগঠিত হয়েছে কিন্তু টাকা পরিশোধ করা হয়নি, তাও লিখবো। আর ক্যাশ বেসিস যেটা, সে এর বাকিটা দিয়ে বিশ্বাসী না, কেমন? সে বলে যে যে যা পাই, টাকা টাকা পাইলে আমরা লিখবো, টাকা পরিশোধ করলে আমরা লিখবো। পাবো, বকেয়া হয়েছে, অর্জিত হয়েছে, এইসব কথা ক্যাশ বেসিস বিশ্বাস করে না। এখন এখানে কি বলছে, রেভিনিউ ইজ রেকর্ডেড, রেভিনিউ লেখা হয় অনলি হোয়েন ক্যাশ ইজ রিসিভড, অনলি শুধু যখন ক্যাশ ইজ রিসিভ, যখন নগদে গ্রহণ করা হয়। অ্যান্ড এক্সপেন্স ইজ রেকর্ডেড, ব্যয় লিপিবদ্ধ করা হয় অনলি হোয়েন ক্যাশ ইজ পেড, যখন টাকা পরিশোধ করা হয়। এটা হচ্ছে নগদান ভিত্তির কথা, কেমন? এটা বকেয়ার ভিত্তির কথা এটা না। বকেয়ার ভিত্তির কথা হচ্ছে যে আয় অর্জিত হইলে আমরা লিপিবদ্ধ করব, ব্যয় সংগঠিত হইলে আমরা লিপিবদ্ধ করব, পরিশোধ হয়েছে কিনা সেটা পরের বিষয়, কেমন? তার মানে এই কথাটা ভুল। এটা ক্যাশ বেস, ক্যাশ ট্রানজাকশন আর নট রেকর্ডেড ইন অ্যাক্রুয়াল বেসিস, কেমন? আচ্ছা, এরপরটা পড়েন। The principle or assumption dictating that efforts expenses be matched with accomplishments অর্থাৎ revenue is that matching principle মানে যে cost principle আর কি। এখানে বলছে যে ব্যয়ের সাথে আয়ের সমন্বয় করা হয় কোন প্রিন্সিপাল অনুযায়ী। আমরা হিসেব বিজ্ঞানে যে গ্যাপ পড়াইছিলাম, কেমন? গ্যাপের মধ্যে আমরা প্রিন্সিপাল পড়াইছি চারটা: কস্ট প্রিন্সিপাল, তার রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, তারপরে ম্যাচিং প্রিন্সিপাল, কেমন? এই ম্যাচিং প্রিন্সিপালের মধ্যে বলা আছে যে আয়ের সাথে ব্যয় সমন্বয় করতে হবে, কেমন? আয়ের সাথে ব্যয় এই যে ম্যাচিং প্রিন্সিপাল। তারপর আছে কি, আচ্ছা এই কথাই। এরপরে আছে, হ্যাঁ এটা পড়ে। Adjusting entries are made to ensure that আচ্ছা, অ্যাডজাস্টিং এন্ড এন্ডিং কখন দিতে হয়? অ্যাডজাস্টিং এর সমন্বয় জাবেদা কখন দিতে হয় এখানে বলা আছে। এই চারটাই সঠিক, অল অফ দ্য অ্যাবাভ, কেমন? এক্সপেন্সেস আর রেকর্ড রিকগনাইজড ইন দ্য পিরিয়ড হোয়েন দে আর ইনকার্ড, যখন ব্যয় সংগঠিত হয়, হ্যাঁ তখন দিতে হবে পিরিয়ডের মধ্যে, একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে। রেভিনিউজ আর রেকর্ডেড, রেভিনিউ লিখা হয় ইন দ্য পিরিয়ড হোয়েন ইন হুইচ দে আর আর্ন, আয় অর্জিত হইলে তা লিখতে হবে, কেমন? টাকা না পাওয়া গেলে সমস্যা নাই। ব্যালেন্স শিট অ্যান্ড ইনকাম স্টেটমেন্টস হ্যাভ কারেক্ট ব্যালেন্স এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। এই সমন্বয় যাওয়ার ফলে আমাদের এই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টের সঠিক হিসেবটা দেখায় আর কি। ধরুন আপনি একটা আয় করছেন, আয় টাকা পাইছেন 5 বছরের জন্য। হ্যাঁ, 5 বছরের জন্য মানে অগ্রিম আয় পাইছেন, কেমন? এটা তো আপনার 5 বছরের আয়, 1 বছরের আয় না। যদি আপনি সমন্বয় জাবেদা না করেন তাহলে ইনকাম স্টেটমেন্টে বেশি দেখানো হবে, কেমন? আর এই অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমরা 1 বছরটা দেখাই, বাকি 4 বছরটা পরে, পরবর্তী 4 বছরের জন্য রেখে দেই। তার মানে হলো যে ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে কারেক্ট ব্যালেন্সটা দেখানো হয় এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, এই সমন্বয় জাবেদার কারণে, কেমন? আচ্ছা, রিয়েল, এখানে মূল কথা হচ্ছে এনশিওর দ্য রিয়েল এক্সপেন্স এন্ড রেভিনিউ, যেটা এই বছরের সাথে সম্পর্কিত রিয়েল এক্সপেন্স এবং রিয়েল রেভিনিউ দেখানো হয় আর কি। আচ্ছা, পরেরটা বলেন। each of the following is a major type of adjusting entries except অ্যাকসেপ্ট, earned অ্যাকসেপ্ট মানে revenue. ব্যতীত। তাহলে এখানে বলছে নিচের সবগুলাই অ্যাডজাস্টিং এন্ট্রিজ, একটা ব্যতীত, কেমন? একটা কোনটা? প্রিপেড এক্সপেন্স, ঠিক আছে। অ্যাক্রুড রেভিনিউ মানে হচ্ছে বকেয়া আয়, এটাও ঠিক আছে। অ্যাক্রুড এক্সপেন্স, আর্ন রেভিনিউ। তাহলে কি হয়েছে, আর্ন রেভিনিউ ইজ নট এ প্রাইমারি ইন অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি, কেমন? যে যেটা অর্জিত আয় সেটা কিন্তু সমন্বয় আমাদের মধ্যে পড়ে না, কেমন? অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, তারপরে বকেয়া ব্যয়, বকেয়া আয়, এই চারটা হচ্ছে মূলত সমন্বয় জাবেদা। আচ্ছা, এরপরে পড়েন। এটা আমরা এগুলো ইয়েতে প্র্যাকটিস করছি, কেমন? সমন্বয় জাবেদা চ্যাপ্টারে প্র্যাকটিস করছি বিস্তারিত, ওখানে আছে দেখবেন যে এর থেকে আরো ভালো ভালো ম্যাথ আছে। তবে এই ম্যাথটা আসছিল, আমি মনে আছে এটা, হ্যাঁ বলেন। The trial balance shows supplies at 1350 and supplies expense zero. If $600 of supplies are on hand at the end of the period, the adjusting entry is আচ্ছা, এখানে একটা বেসিক জিনিস মনে রাখেন। বলছে যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে মানে রেওয়ামিনের মধ্যে সাপ্লাইজ দেওয়া আছে 1350 টাকা, কেমন? এরপরে সাপ্লাইজ এক্সপেন্স নাই, দেওয়া নাই, শূন্য। শূন্য মানে নাই, কেমন? সমন্বয়ের মধ্যে কি বলছে, ইফ 600 সাপ্লাইজ আর অন হ্যান্ড, যদি সমাপনী যাবে মানে সাপ্লাইজ হাতের মধ্যে যদি সাপ্লাইজ থাকে 600 টাকা, তার মানে আমার ছিল 1350, বছর শেষে হাতে আছে কত, 600। তো 1350 থেকে 600 যদি বিয়োগ করিস,
750 খরচ হয়ে গেছে, কেমন? এখন মূল বিষয়টা মাথায় রাখবেন যে এখানে সাপ্লাইজ এটা একটা অ্যাসেট, কেমন? সাপ্লাইজ একটা অ্যাসেট, আর সাপ্লাইজ এক্সপেন্স এটা একটা ব্যয়। ব্যয় কিন্তু দেওয়া নাই, ব্যয় ব্যয় এসে শূন্য, মানে দেওয়া নাই, দেওয়া আছে অ্যাসেটস। যদি অ্যাসেট আকারে দেওয়া থাকে, কেমন, আর শেষে যদি বলা থাকে 600 হাতে রয়েছে, তাহলে আমাদেরকে ব্যয়ের এক্সপেন্সের জাবাদা দিতে হবে। এখানে আমি লিখে দিছি, অ্যাসেটস দেওয়া থাকলে এক্সপেন্সের জাবাদা দিতে হবে, সবসময় রাখবেন। শুরুতে যদি অ্যাসেটস দেওয়া থাকলে, শেষে যদি শুরুতে অ্যাসেটস ছিল 1350, কেমন, শেষে এসে বলছে 600 টাকার আর রয়েছে, তার মানে বাকিটা খরচ হয়ে গেছে, তাহলে আমাদের খরচের জাবাদা দিতে হবে। আবার বলছি, শুরুতে অ্যাসেটস আছে 1350, শেষে আইসা বলতে অ্যাসেটস আছে 600, 600 সাপ্লাইস আর অন হ্যান্ড, হাতে আছে, কি বলে, সাপ্লাইজ আছে, মানে সমাপনী মূল্য আছে 600। তার মানে আমার শুরুতে ছিল 1350, শেষে আছে 600, বাকিটা গেল কই, বাকিটা খরচ হয়ে গেছে। তার মানে আমাদের এক্সপেন্সে জাবাদা দিতে হবে, কেমন, খরচে জাবাদা দিতে হবে। তাহলে জাবাদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, কেমন। আর কত টাকা দিব, যে টাকাটা খরচ হয়েছে, ছিল আমার 1350, আছে 600, নাই কত, নাই 750, কেমন, মনে থাকবে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আর যদি এক্সপেন্স দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সম্পদের জাবাদা দিব। এরপরে একটা আছে এরকম, দেখেন, এরপর পড়েন। Adjustments for unearned revenues. আচ্ছা, আনআর্ন রেভিনিউর অ্যাডজাস্টমেন্ট কি হবে, প্রশ্ন সেটা, কেমন। আর আনআর্ন রেভিনিউ মানে হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় যদি আমরা সমন্বয় করি, তাহলে কি হবে? অগ্রিম আয় যদি সমন্বয় করি, যা কি কি হবে, কে বলতে পারবেন? Liability, unearned revenue কমবে হ্যাঁ, আর revenue রেভিনিউ বাড়বে, বেরি। তাহলে আমাদের জাবাতে হবে যে অগ্রিম সেবা আয়, অগ্রিম অগ্রিম আয় ডেবিট, কেমন, আর সেবা আয় ক্রেডিট। তার মানে কি হবে, আমাদের লাইবিলিটিস কমে যাবে, লাইবিলিটিস এল মাইনাস হয়ে যাবে। আপনার প্রশ্নের মধ্যে ছোট করে লিখতে পারেন এভাবে, কেমন, পেন্সিল দিয়ে ছোট করে লিখতে পারবেন, রেভিনিউ বৃদ্ধি পাবে। তাহলে বোঝার জন্য চেক করতে পারবেন যে যদি বলে যে আনআর্ন রেভিনিউ সমন্বয়ের ফলাফল কি হবে বা ফলে কি হবে, তাহলে দায় হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে। দায় হ্রাস পাবে, ডিক্রিজ লাইবিলিটিস ইনক্রিজ রেভিনিউ। তারপর adjustments for accrued revenues. কি হবে? অ্যাসেট বাড়বে, হ্যাঁ, রেভিনিউ বাড়বে। আচ্ছা, রিলেশনশিপ বলছে, তাহলে অ্যাসেট হ্যাঁ, আর রেভিনিউ হবে। হ্যাঁ, রিলেশনশিপ বলছে, কেমন, মানে অ্যাডজাস্টমেন্ট করলে বকে অ্যাক্রুড রেভিনিউ মানে হচ্ছে বকে আয়, বকে আয়ের অ্যাডজাস্টমেন্ট করলে কি হবে, কেমন, সমন্বয় জাবেদা কি হবে? তাহলে সমন্বয় জাবেদা আমরা করি, আমরা যদি বকে আয় করি, তাহলে আমাদের হবে কি, বকে আয় হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা আয় হিসাব ক্রেডিট। এর ফলে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং আয় বৃদ্ধি পাবে, এ প্লাস আর প্লাস, কেমন, আর মানে রেভিনিউ বৃদ্ধি, আয় বৃদ্ধি। তারপরে হ্যাভ অ্যান অ্যাসেটস অ্যান্ড রেভিনিউ অ্যাকাউন্ট রিলেশনশিপ হচ্ছে, এখানে কোনটা বাড়বে কমে সে জানতে চায় নাই, বলছে কোনটার সাথে কোনটার সম্পর্ক। তাহলে অ্যাসেটস এবং রেভিনিউর মধ্যে সম্পর্ক, কেমন। তারপরে এখানে কি আছে, ও এখানে একটা প্রশ্নটা পড়েন এখানে। Kathy সিসকা, Sisko হ্যাঁ, সিসকা, হ্যাঁ। earned a salary of $400 for the last week of September. She will be paid on October 1st. The adjusting entry for Kathy's employer at September 30 is. আচ্ছা, স্যালারি দেওয়ার কথা ছিল লাস্ট উইক অফ সেপ্টেম্বর, কেমন, কিন্তু সেপ্টেম্বরে না দিয়ে দিছে কখন, অক্টোবরের ফার্স্ট উইক, কেমন, পয়লা অক্টোবর দিছে। তার মানে বকেয়া হয়ে গেছে, কেমন। স্যালারি পরিশোধ করার কথা সে অর্জন করছে যেহেতু 400 সেপ্টেম্বরে, বাট শি উইল বি পেইড, পরিশোধ করছে অক্টোবরে, তার মানে বকেয়া হয়ে গেছে, কেমন। তাহলে কি হবে, বকেয়ার জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, কেমন, বকেয়ার জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তারপর Which of the following statements is incorrect concerning the adjusting trial balance? ট্রায়াল ব্যালেন্সের জন্য কোনটা স্টেটমেন্ট ভুল নাকি ইনকারেক্ট স্টেটমেন্ট, কোনটা হবে পড়েন, এটা পড়েন। The adjusted trial balance lists the account balances segregated by assets and liabilities. হুইচ অফ দা So ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ভুল কনসার্নিং দ্য অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ও সমন্বয় যাওয়ার মশার জন্য কোনটা ভুল, because adjusted trial balance is also include expense and revenue। বলছে adjusted trial balance list the accounts balance segregated by assets and liabilities। যে assets and liabilities থেকে পৃথক করে শুধু দেখানো হয় না, শুধু এটা দেখানো হয় না, আরো দেখানো হয়। এখানে মূলত adjusted trial balance এর মধ্যে এক্সপেন্স এক্সপেন্স এবং রেভিনিউ দেখানো হয়, এই জন্য এটা ভুল, কেমন। এখানে দুইটা কথা বলছে যে সম্পত্তি এবং দায়ের পার্থক্যটা দেখানো হয়, সিগ্রেট মানে এখানে পার্থক্য, ডিফারেন্সটা দেখানো হয়।
এখানে কি বলছে যে না, ইনক্লুডস এক্সপেন্সেস অ্যান্ড রেভিনিউস। আচ্ছা, তারপর? Uh, ভেরি ব্যাড।